আমাদের প্রাইমারি টেট পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেখানে ইভিএসে বায়ো রিমিডিয়েশন বলে একটি কিন্তু ইউনিট যোগ করা হয়েছে সিলেবাসে, এবং যেহেতু সিলেবাসে এইটি রয়েছে তাই এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থেকেই যায়। তাই ইভিএসটা পড়তে গেলে এই বিষয়টাকেও কিন্তু জেনে রাখা আমাদের খুবই দরকার। তা আজকের আমরা এই ক্লাসে বায়ো রিমিডিয়েশন ব্যাপারটা কি সেটা খুব সহজ করে জেনে নেব। বেশি কিছু তথ্য নেই, যেগুলো মোটামুটি মনে রাখলে প্রশ্ন যেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে বা যেগুলো মনে রাখলেই আমাদের কাজ চলে যাবে, আমরা মোটামুটি সেই জিনিসগুলো একটু জেনে নেব। এমন কিছু কঠিন জিনিস কিন্তু নয়, চলো তা দেখে নেওয়া যাক। বায়ো রিমিডিয়েশন ব্যাপারটা কি? বায়ো রিমিডিয়েশন ব্যাপারটা আমরা যদি বায়ো রিমিডিয়েশন কথাটাকে একটু ভেঙে দেখি তাহলেই মানেটা কিন্তু বুঝতে পারবো কীরকম। আমরা এটা সাধারণত দূষণের সঙ্গে সম্পর্কিত একটা বিষয়। দেখো, বায়ো আর রিমিডিয়েশন এই দুটো শব্দযুক্ত হয়েই কিন্তু বায়ো রিমিডিয়েশন কথাটা এসছে। আমরা অনেকেই রেমিডি কথাটা শুনেছি, রেমিডিয়াল টিচিংয়ের কথা শুনেছি। আমরা জানি যে রেমিডি অর্থাৎ সাধারণত কোনো কিছুর বিষয়ে চিকিৎসা করা বা কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে দেওয়া, এটাকে রেমিডি বলে দেওয়া থাকে। এবং এটা তাহলে সাধারণত দূষণ সম্পর্কিত যেহেতু, তাই দূষণের হাত থেকে রক্ষা পেতে যখন বায়ো অর্থাৎ কোনো জীবকুলকে কাজে লাগানো হবে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, বিভিন্ন রকম অণুজীব হতে পারে, তাদের সাহায্য নেওয়া হবে, তখনই তাকে বায়ো রিমিডিয়েশন বলা হয়। অর্থাৎ এটা একটা জৈব প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন রকমের দূষণ কমানো যেতে পারে। সেটা জল দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, মৃত্তিকা দূষণ হতে পারে। এখানে যে সমস্ত দূষক পদার্থগুলো মিশে যায় জল, বায়ু বা মাটির সঙ্গে, সেই দূষক পদার্থগুলো অর্থাৎ যাকে আমরা পলিউটেন্টস বলে থাকি, সেইগুলোকে নষ্ট করে দেওয়া বা সেইগুলোকে কমিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু সাধারণত বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বা ছত্রাক, ফাঙ্গি যাকে বলে, তাদের কিন্তু আমরা সাহায্য নিই। তাহলে এই ব্যাপারটাই হলো বায়ো রিমিডিয়েশন, অর্থাৎ জৈবিকভাবে পরিবেশ দূষণ কমানো। তা এটা কিন্তু তাহলে একটা দূষণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা একটা বিষয় মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো বায়োটেকনোলজিকে কাজে লাগিয়েই কিন্তু এই বায়ো রিমিডিয়েশনের ব্যাপারটা কিন্তু করা হয়। এবং এটা কিন্তু একটা মাইক্রো অর্গানিজমের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, অণুজীব সংক্রান্ত যে বিজ্ঞান রয়েছে, তার উপর কিন্তু দারুণভাবে এটা নির্ভরশীল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন রকম অণুজীবগুলো এই কাজে কিন্তু সাহায্য করে থাকে। তা চলো বায়ো রিমিডিয়েশনের কিছু পদ্ধতি আমরা জেনে নেব, এবং যে যে টার্মগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু জেনে নেব। বায়ো রিমিডিয়েশনকে বলা হচ্ছে যেটি স্থানগতভাবে দু প্রকারের। কীরকম? একটা হচ্ছে ইনসিটু বায়ো রিমিডিয়েশন, একটা হচ্ছে এক্সিটু বায়ো রিমিডিয়েশন। তোমরা অনেকেই জানো যে আমরা জানি যে বন্য প্রাণী তাদেরকে সংরক্ষণের জন্য দু রকমের সংরক্ষণের প্রসেস থাকে। একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, একটা এক্সিটু সংরক্ষণ। একবারে সেম টু সেম এখানেও একই ব্যাপার। এখানে পরিবেশ দূষণ কমানোর জন্য যে বায়ো রিমিডিয়েশন যে পদ্ধতি নিচ্ছি, সেখানেও দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইনসিটু, একটা এক্সিটু। নাম শুনে বোঝা যাচ্ছে যে ইনসিটু মানে ইনসাইট, অর্থাৎ যে সাইটের মধ্যে দূষণটা ঘটছে সেখানেই যখন আমরা সমাধানের চেষ্টা করব, বায়ো রিমিডিয়েশন দেবো, তাকে বলা হবে ইনসিটু। আর এক্সিটু কি না, যেখানে হয়তো দূষণ ঘটছে সেখান থেকে ওই দূষিত পদার্থগুলোকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। সাধারণত কঠিন যে সমস্ত বর্জ্য রয়েছে বা তরল বর্জ্যগুলো রয়েছে সেগুলোকে এক্সিটুর মাধ্যমে কিন্তু এই রিমিডিয়েশন করা হয়। তা সেটা এক্সিটু রিমিডিয়েশন বা অন্য জায়গায় নিয়ে গিয়ে এই সমাধানের পদ্ধতি। তাহলে দেখো, আমরা প্রথমেই ইনসিটু বায়ো রিমিডিয়েশন যেটা, সেটা সম্পর্কে একটু জেনে নিই। এর কয়েকটা কিন্তু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। ইনসিটু বায়ো রিমিডিয়েশন বলেই দিলাম যে অঞ্চলে দূষণটা ঘটছে সেই অঞ্চলেই দূষণ কমানোর যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং ব্যবস্থাটা কীরকম? এটা কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, কিন্তু সাধারণত এটা জৈবিক একটা পদ্ধতি। তো দেখো, এখানে তিনটে পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বায়ো ভেন্টিং, একটা হচ্ছে বায়ো স্প্র্যাচিং, একটা হচ্ছে বায়ো আগমেন্টেশন। তো এই তিনটে পদ্ধতি কি সেটা শুধু নামগুলো মনে রাখলে তো হবে না, তার সঙ্গে ব্যাপারটা কি সেটা একটু জেনে নিলে আমাদের খুব সুবিধা হবে। তা প্রথমেই দেখো বায়ো ভেন্টিং ব্যাপারটা কি। আমরা একটা জিনিস সবাই শুনেছি যে ভেন্টিলেশন, অর্থাৎ ভেন্টিলেশন মানে হাওয়া চলাচলের উপযুক্ত একটা যে ব্যাপার আর কি, সেটাকে সাধারণত আমরা ভেন্টিলেশন বলি। তো এখানে ভেন্টিলেশন বলতে সাধারণত বায়ো ভেন্টিং বলতে কী বোঝাচ্ছে, অনেক সময় দেখা যায় যে দেখে ছবিটা দেখলে খুব সুন্দর বোঝা যাবে যে মাটির নিচে অনেক সময় হয়তো মাটির নিচে কোনো একটা অংশ নানা রকম কেমিক্যালের মাধ্যমে হয়তো দূষিত হয়ে পড়েছে। তার নিচে হয়তো গ্রাউন্ড ওয়াটার রয়েছে, ভৌম জল রয়েছে, সেখানে হয়তো এই দূষিত পদার্থগুলো গিয়ে পৌঁছে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানকার দূষিত পদার্থগুলোকে কী করে দূষণমুক্ত করা যেতে পারে, তার একটা খুব সুন্দর উপায় হচ্ছে বায়োভেন্টিং। বায়োভেন্টিংয়ে কী করা হয়, এই পাইপের মাধ্যমে, বিভিন্ন কূপ বা নলকূপের মাধ্যমে হতে পারে, সাধারণত কূপের মাধ্যমে হয়। তা সেই পাইপের মাধ্যমে নিচেতে কিছু নিউট্রিয়েন্টস পাঠিয়ে দেওয়া হয়, কিছু পুষ্টিমৌল।
তা নিউট্রিয়েন্টস পাঠানো হয় কেন না, এই যে এই নিচেতে হয়তো নানা রকমের অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক এরা হয়তো থাকে, তাদেরকে বৃদ্ধি পাওয়ার জন্য, তারা যাতে ওই নিউট্রিয়েন্টসগুলো পেয়ে চট করে আরও দ্রুত বৃদ্ধি লাভ করে, এবং তারা বৃদ্ধি লাভ করে ওখানকার যে সমস্ত দূষক পদার্থগুলো রয়েছে, যে সমস্ত কেমিক্যালগুলো খারাপ আর কি, সেইগুলোকে তারা কিন্তু নষ্ট করে দেবে। তাহলে আমাদেরকে দেখো জানতে হবে যে কোন ধরনের ব্যাকটেরিয়াগুলো ওই দূষকগুলোকে নষ্ট করতে পারে, তাই তাদের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস বা পুষ্টিমৌল কিন্তু এখানে পাঠানো হয়, এবং সেই ব্যাকটেরিয়া বা সেই সমস্ত ছত্রাকগুলো ওখানে বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পেয়ে এই জায়গার মাটিটাকে একে কিন্তু অনেকটাই যাকে বলবো আমরা দূষণমুক্ত করে ফেলে। তাই এটাকেই হচ্ছে বায়োভেন্টিং পদ্ধতি। তাহলে বায়োভেন্টিং পদ্ধতি আশা করি বোঝা গেল, খুব সহজ কিন্তু পদ্ধতিটা। এরপরে রয়েছে বায়োস্প্র্যাচিং। বায়োস্প্র্যাচিং আর বায়োভেন্টিং প্রায় একই জিনিস। ওখানে কি হচ্ছিল, ওখানে মাটির নিচে কি পাঠানো হচ্ছে না, নিউট্রিয়েন্টস অর্থাৎ নানা রকমের পুষ্টিমৌল, যেগুলো খেয়ে হয়তো এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো বাড়ছিল এবং বেড়ে গিয়ে তারা ধ্বংস করে দিচ্ছিল দূষক পদার্থগুলো। আর এখানে কি করা হবে, এয়ার অর্থাৎ বাতাস পাঠানো হবে মাটির নিচে। যেখানে দেখো এখানে গ্রাউন্ড ওয়াটার রয়েছে, গ্রাউন্ড ওয়াটারের মধ্যে এখানে একটি পাইপের মাধ্যমে কিন্তু বাতাসকে বা অক্সিজেন, সাধারণত বাতাস বলতে এখানে অক্সিজেন পাঠানো হয়। সেই অক্সিজেন পাঠানো হলে সেই অক্সিজেন পেয়ে বেশ কিছু অণুজীব তারা কিন্তু বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে তারা এর ওপরেই ঠিক যে জায়গায় দূষিত জিনিসগুলো রয়েছে, পদার্থগুলো রয়েছে, তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এটাও একটা পদ্ধতি, তাহলে এটা জানা গেল। এরপরে আর একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা কি, সেটা হচ্ছে বায়ো অগমেন্টেশন অ্যান্ড বায়ো স্টিমুলেশন। এই দুটো বিষয় একটু আমাদেরকে সহজ করে জেনে নিতে হবে। দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটাও আমরা জেনে নেব। আগমেন্টেশন বলতে কি বোঝাচ্ছে না, সরাসরি কোনো অণুজীব, সেটা ব্যাকটেরিয়া হতে পারে বা ছত্রাক বা যে কোনো কিছু হতে পারে, যারা আর কি ধ্বংস করে ফেলে ওই সমস্ত দূষক পদার্থগুলোকে, তাদেরকেই সরাসরি মাটির সঙ্গে হোক, জলের সঙ্গে হোক, মানে যেটা দূষিত হয়ে পড়েছে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তাহলে আগমেন্টেশনে কী করা হচ্ছে, সরাসরি কোনো ব্যাকটেরিয়া কি, এই দেখো ধরো এগুলো কোনো ব্যাকটেরিয়া বা সেরকম ছত্রাক জাতীয় কিছু, এদেরকেই সরাসরি যুক্ত করা হচ্ছে কোথায় না, যে জায়গাটা দূষিত হয়েছে সেই জায়গায়। এরা কি করবে, এদেরকে নষ্ট করে দিয়ে এখান থেকে যেগুলো আর কি বিষাক্ত জিনিস, সেখান থেকে কিন্তু নন টক্সিক অর্থাৎ যাকে বলবো বিষহীন বিভিন্ন রকম প্রোডাক্টসে তাকে পরিণত করবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু তাহলে দূষণমুক্ত হয়ে গেল। এটা হলো বায়ো আগমেন্টেশন। এখানে সরাসরি ব্যাকটেরিয়া বা অণুজীব এদেরকেই নিয়োগ করা হলো, এদেরকেই কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হলো। এটা হচ্ছে বায়ো আগমেন্টেশন। আর আরেকটা কি আছে, বায়োস্টিমুলেশন। বায়োস্টিমুলেশনটা কি, আগের যে দুটো পদ্ধতি আমরা পড়লাম তারা হচ্ছে বায়োস্টিমুলেশনের মধ্যে পড়ছিল। কেন না, এখানে কোনো নিউট্রিয়েন্টসকে দেওয়া হচ্ছে, কিছু নিউট্রিয়েন্টস দেওয়া হচ্ছে, ফলে ব্যাকটেরিয়াগুলো খুব খুশি, ওরা নিউট্রিয়েন্টসগুলো খেয়ে আনন্দে তখন এই দূষক পদার্থগুলোকেও ধ্বংস করছে এবং নন টক্সিক কোনো প্রোডাক্টস কিন্তু তৈরি করছে। তাহলে দেখো দুটো পদ্ধতি, একটা হচ্ছে বায়ো আগমেন্টেশন, সরাসরি কোনো অণুজীবকে প্রয়োগ করা হচ্ছে আমাদের রেমিডিয়েশনের জন্য, আর একটা হচ্ছে বায়োস্টিমুলেশন, সাধারণত কোনো নিউট্রিয়েন্টস বা পুষ্টিমৌল হতে পারে অথবা জলও হতে পারে বা হাওয়া বা বাতাসটাকে বলতে বাতাস হতে পারে, এগুলোকে যুক্ত করা। দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অয়েল জ্যাপার। অয়েল জ্যাপার জিনিসটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু অয়েল জ্যাপার থেকে প্রশ্ন এসছে। অয়েল জ্যাপার ব্যাপারটা কি, বুঝতেই পারা যাচ্ছে যে অয়েল বা আমরা জানি যে পেট্রোলিয়াম, সাধারণত যে সমস্ত পেট্রোলিয়াম জাত যে তেলগুলো রয়েছে, সেই তেলগুলো নানা রকমভাবে সমুদ্রের জলে বা নদীর জলে বা কোনো জলে অনেক সময় মিশে যেতে পারে। আমরা জানি যে যেখান থেকে সমুদ্র থেকেই তো বেশিরভাগ ক্ষেত্রে পেট্রোলিয়ামগুলো উত্তোলিত হয়। তা যেখানে স্টেশন রয়েছে আর কি, তৈল উৎপাদক স্টেশন রয়েছে, সেখানে অনেক সময় এরকম কোনো দুর্ঘটনার কারণে প্রচুর পরিমাণে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে। অনেক সময় জাহাজে করে যখন যাচ্ছে, জাহাজে করে তেল নিয়ে, তখন সেখান থেকে কোনো বিপদ ঘটতে পারে। তখন এই যে তেল ছড়িয়ে পড়া সমুদ্রে, যাকে অয়েল স্পিলিং বলা হয়, তা এই সমুদ্রে তেল ছড়িয়ে পড়লে কিন্তু নানা রকমভাবে ক্ষতি হতে পারে। সমুদ্রের প্রাণী যারা, তাদের শরীরে এই তেলগুলো লেগে গিয়ে একটা ক্ষতি হয়, সমুদ্রের উপরে আস্তরণ তৈরি করে দেয়, ফলে সমুদ্রের নিচে অক্সিজেন পৌঁছাতে পারে না, ভালো করে সূর্যের আলো পৌঁছাতে পারে না, এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে। এবং তাছাড়া এই তেলের সঙ্গে কিন্তু আমরা জানি নানা রকম যে হেভি মেটালস, যেগুলো দূষিত হেভি মেটালস বা বিষাক্ত হেভি মেটালস যাদেরকে বলি, যেমন পারদ হতে পারে, তার সঙ্গে সঙ্গে আর্সেনিক হতে পারে, সীসা হতে পারে, এই সমস্ত দূষক পদার্থগুলো কিন্তু থাকে, তারাও জলের সঙ্গে মিশে যায়। তাই এর হাত থেকে কী করে রক্ষা পাওয়া যায়, জলে তেলে মিশে গেলে আলাদা করাটা কিন্তু খুবই একটা মানে দুরূহ কাজ। এবং মাছ সমুদ্রে এরকম ঘটনা ঘটলে সে তো আরও দূর হয়, এবং সমুদ্রে আমরা জানি যে সমুদ্র স্রোতের মাধ্যমে সে তো অনেক দূরে চলে যেতে পারে এবং নানা রকম কিন্তু ক্ষতি করে। তাই অনেক দিন ধরেই তো এই বিষয়ে কিন্তু গবেষণা চলছে। তা ভারতের একটা সংস্থা রয়েছে, টেরি বলে একটা সংস্থা রয়েছে,
তারা 7 বছর ধরে নাকি গবেষণা করে 1996 সালে এই অয়েল জ্যাপার বলে এক ধরনের ব্যাকটেরিয়া খোঁজ পায়। আচ্ছা, টেরির ফুল ফর্মটা বলে রাখি, দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট হলো টেরি। নিউ দিল্লিতে দেশ সদর দপ্তর রয়েছে। তাই এরা কি করেছে, এরা এই পেট্রোলিয়াম দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছে যারা এই সমস্ত তেলগুলোকে, পেট্রোলিয়ামগুলোকে কিন্তু খেয়ে নিতে পারে। এবং খেয়ে নেয় মানে কি, তাদেরকে খেয়ে নিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড আর তার সঙ্গে সঙ্গে কিছু জলীয় বাষ্প এরকম জিনিস কিন্তু তৈরি করতে পারে। দেখো এখানে ছবিটাই খুব সুন্দর করে বোঝানো রয়েছে যে এগুলো হচ্ছে সেই সমস্ত মাইক্রো অর্গানিজম বা যাকে অণুজীব বলছি, তারা কিন্তু তেলগুলোকে তাদের শরীরের মধ্যে নিয়ে নিচ্ছে এবং তারপরে আমরা জানি যে তেলের মধ্যে সাধারণত সেটা কার্বন দিয়ে তৈরি এবং তার সঙ্গে হাইড্রোজেনের বন্ডও থাকে, মানে হাইড্রোকার্বন হয়ে থাকে সাধারণত। তারা কিন্তু ওই তেলটাকে ভেঙে দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং H2O তৈরি করে এবং বাতাসে নির্গত করে। ফলে আমরা অবশ্যই এই সমুদ্রে এই তেলের যে দূষণটা, সেই দূষণটা কিন্তু কমে যাচ্ছে, আমরা সুবিধা পাচ্ছি অনেক। তাই অয়েল জ্যাপারটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি সমুদ্রে অয়েল স্পিলিং হয়ে গেলে তখন তাকে রোধ করতে সাহায্য করে। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে। এরপর দেখো বলছে, এরপর এক্সিটু কনজারভেশন চলে এলো। এই রে, এক্সিটু কনজারভেশন লিখে ফেলেছি, এটা কনজারভেশন হবে না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু এক্সিটু রেমিডিয়েশনই হবে। আচ্ছা থাকো, তাহলে এক্সিটু রিমিডিয়েশন ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে যে দূষিত পদার্থগুলোকে ওই জায়গায় না রেখে অন্য জায়গাতে যখন সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে পরিশোধিত করা হয় তখন তাকে বলা হয় বায়ো রিমিডিয়েশনের, এটা হলো এক্সিটু একটা প্রক্রিয়া। তা এক্সিটু প্রক্রিয়াতে সাধারণত এরকম 4 রকম প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে ল্যান্ড ফার্মিং, একটা হচ্ছে বায়ো রিঅ্যাক্টরসের মাধ্যমে, একটা হচ্ছে কম্পোস্টিংয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে বায়োপাইলসের মাধ্যমে। তা আমরা এই পদ্ধতিগুলো সম্পর্কে একটু তথ্য জেনে নিই, তাহলে খুব সুবিধা হবে। প্রথমেই আসছি আমরা ল্যান্ড ফার্মিং। ব্যাপারটা কি? ল্যান্ড ফার্মিং খুব সহজ জিনিস। ব্যাপারটা কি, মনে করো কোনো জায়গার মাটি দূষিত হয়ে পড়েছে, হয়তো মাটির সঙ্গে কিছু মিশে গিয়েছে, তখন সেখানকার মাটিটাকে নিয়ে গিয়ে অন্য একটি জায়গাতে যেখানে ভালো মাটি রয়েছে বা ভালো জায়গা রয়েছে সেখানে এরকম হালকা পরত করে কিন্তু মেলে দেওয়া হয় সে মাটিটাকে, এবং তার উপর বারবার চাষ দেওয়া হয়, কিছু নিউট্রিয়েন্টস দেওয়া হয় যাতে ওই মাটিতে আবার নতুন করে অণুজীবগুলো তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, এবং ততক্ষণ ধরে তাকে চাষ করা হবে এবং তাকে নিউট্রিয়েন্টস, জল এসব প্রয়োগ করা হবে যতক্ষণ না ওই মাটিটা আবার তার গুণাগুণ ফিরে পাচ্ছে, যতক্ষণ না আবার ভালো হয়ে যাচ্ছে আর কি, দূষণটা কেটে যাচ্ছে। তো এই ব্যাপারটা হলো ল্যান্ড ফার্মিং। ল্যান্ড ফার্মিংয়ের মাধ্যমে কোনো জায়গা থেকে নিয়ে গিয়ে মাটিকে অন্য জায়গাতে নিয়ে গিয়ে কিন্তু আমরা তাকে কিন্তু দূষণমুক্ত করতে পারি। তো ল্যান্ড ফার্মিং একটা গুরুত্বপূর্ণ প্রসেস। আর একটা গুরুত্বপূর্ণ প্রসেস রয়েছে, সেটা হচ্ছে বায়ো রিঅ্যাক্টরস। রিঅ্যাক্টরস মানে বুঝতেই পারছো, এখানে একটা যন্ত্রের কথা বলা হচ্ছে। সাধারণত কিছু এরকম যন্ত্র রয়েছে, রিঅ্যাক্টরস যন্ত্র রয়েছে, যার মধ্যে আমরা কিন্তু বায়োটেকনোলজি ব্যবহার করে তার মধ্যে সাধারণত দূষিত জল হতে পারে বা দূষিত বাতাস হতে পারে, তাদেরকে সংশোধন করা হয়, পরিশোধন করা হয়। এবং এই পরিশোধনে এই জিনিসটা তো রয়েছে, অর্থাৎ এখানে একটা টেকনোলজি তো রয়েছেই, কিন্তু সেই টেকনোলজিতে আমরা কিন্তু কোনো রাসায়নিক দ্রব্য সাধারণত ব্যবহার করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে নানা রকম বায়োকেমিক্যালস যাকে বলছে আর কি, জৈব যৌগ বা জৈব কোনো রাসায়নিক পদার্থ, সেইগুলো ব্যবহার করা হচ্ছে। এতে পরিবেশের দূষণটা কিন্তু সাধারণত কম হয়, মানে এর সাইড ইফেক্টটা অনেকটা কম। তা বায়োরিঅ্যাক্টার্স একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কলকারখানাতে এখন কিন্তু এই সমস্ত বায়োরিঅ্যাক্টার্সগুলো বসানো হচ্ছে, যারা দূষিত জল নির্গত করে সেই সমস্ত কারখানাগুলো, দূষিত বাতাস নির্গত করে যারা, সেই সমস্ত কারখানায় এরকম বায়োরিঅ্যাক্টার্স কিন্তু দেখতে পাওয়া যায়। আর একটা রয়েছে কম্পোস্টিং। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এখান থেকে তো প্রাইমারিতে বারবার প্রশ্ন দেয়, বিশেষ করে ভার্মি কম্পোস্টিং তো সবাই জানো যে কম্পোস্টিং ব্যাপারটা কি, যে আমরা যে সমস্ত শাকসবজি, ফলমূল এই সমস্ত খাচ্ছি, এদের যে অবশিষ্ট অংশ বা খোসাগুলো হতে পারে বা হয়তো খড় হতে পারে, তার সঙ্গে সঙ্গে গোবর হতে পারে, এই ধরনের জিনিস যেগুলো আমরা ফেলে দিচ্ছি এবং যেগুলো সাধারণত জৈব পদার্থ, এইগুলোকে ফেলে দিয়ে সেগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যদি জমা করা হয় তাহলে সেটা একটা সারে পরিণত হয় এবং তাকে আমরা কম্পোস্ট সার বলি। এবং এই কম্পোস্ট সারে ভার্মি, অর্থাৎ আমরা জানি যে সাধারণত কেঁচোর কথা বলা হচ্ছে, কেঁচো এই সমস্ত সারগুলো তৈরি করতে সাহায্য করে এবং সেক্ষেত্রে তাকে ভার্মি কম্পোস্টিংই বলা হবে। কেঁচোগুলো কিন্তু এই সমস্ত জৈব পদার্থগুলো থেকে সুন্দর একটা সার তৈরি করবে এবং সেই সারটা আবার পুনরায় এই সমস্ত খাবার শস্যগুলো উৎপাদনের কাজেই ব্যবহার করা হবে। তাহলে দেখো এটা কিন্তু দারুণ সুন্দর একটা প্রসেস, ভার্মি কম্পোস্টিং, এবং তার সঙ্গে সঙ্গে কম্পোস্টিং বা কম্পোস্ট প্রসেস তাকে বলা হয়। এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই জৈব পদার্থগুলো থেকে দূষণ কমানোর একটা উপায় পেয়ে যেতে পারি। তাহলে এটা গেল কম্পোস্টিং বা ভার্মি কম্পোস্টিং। এরপর দেখো
কিছু বিশেষ টার্ম রয়েছে। ইনসিটু এক্সিটুগুলো তো জানা গেলই, এর সঙ্গে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যেগুলো সাধারণত পরীক্ষায় আসে, সেরকম কিছু টপিক, যেমন আর্সেনিক দূরীকরণে বায়োরিমেডিয়েশন কী করে কাজ করে। আর্সেনিক কিন্তু একটি ভারী ধাতু বলেই আমরা জানি, এবং এটা জলে বিভিন্নভাবে মিশে যেতে পারে। যেমন অনেক কারখানা থেকে কিন্তু এরকম আর্সেনিক বের হয়ে আসে। আর্সেনিক এই ধাতুটা জলে মিশলে মারাত্মক ক্ষতি হতে পারে, সাধারণত জলজ জীবেরও ক্ষতি হয়, এবং তারপর হয়তো মাছের মাধ্যমে বা অন্য কোনো খাবারের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু চলে আসছে এবং যুক্ত হচ্ছে। তাই আর্সেনিক দূরীকরণের জন্য বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে। তার মধ্যে দুটি ব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ব্যাসিলাস প্লেক্সাস আর একটা হচ্ছে অ্যাসিনেটোব্যাক্টর জুনি। তো এই দুটি ব্যাকটেরিয়া এরা কিন্তু জলের মধ্যে বা মাটির মধ্যে থাকলে সেখানে থাকা আর্সেনিককে তারা কিন্তু নষ্ট করে দেয়। তাহলে একটি হচ্ছে ব্যাসিলাস প্লেক্সাস আর একটি হচ্ছে অ্যাসিনেটোব্যাক্টর জুনি। তাহলে এই দুটো ব্যাকটেরিয়ার নাম কিন্তু আমরা জেনে রাখলাম। নেক্সট দেখো, যেমন আমরা বায়োরিমেডিয়েশন পড়ছিলাম, সেরকমই আর একটি টার্ম রয়েছে, সেটি হচ্ছে ফাইটোরিমেডিয়েশন। এই বায়োরিমেডিয়েশনে ভাই বলা যেতে পারে, মানে বায়োরিমেডিয়েশনের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে ফাইটোরিমেডিয়েশন। বায়োরিমেডিয়েশনে যেমন আমরা সাধারণত অণুজীবগুলোকে কাজে লাগাচ্ছিলাম, বিভিন্ন উদ্ভিদ প্রাণীকেও কাজে লাগানো যেতে পারে। তাই যদি আমরা স্পেশাল করে কোনো উদ্ভিদের কথা বলি যারা এরকম রিমেডিয়েশনে কাজ করছে, অর্থাৎ পরিবেশ দূষণ রোধে সাহায্য করছে, তখন তাকে আমরা ফাইটোরিমেডিয়েশন বলবো। অর্থাৎ উদ্ভিদের মাধ্যমে, বিশেষ বিশেষ উদ্ভিদের মাধ্যমে যখন আমরা পরিবেশের দূষণটা রোধ করব বা দূষক পদার্থগুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করব। তা এখানে বেশ কিছু নামকরা উদ্ভিদ রয়েছে যারা কিন্তু বায়োরিমেডিয়েশনে আমাদের সাহায্য করে। যেমন একটি হলো কচুরিপানা। কচুরিপানা খুবই গুরুত্বপূর্ণ। কচুরিপানা সাধারণত আমাদের পরিবেশে আর কি, আমাদের এখানকার ভারতের পরিবেশে কিন্তু ধরা হয় একে একটা যে অনুপ্রবেশকারী একটি উদ্ভিদ, যারা এসে নাকি আমাদের এখানকার অন্যান্য উদ্ভিদগুলোকে মেরে ফেলেছে। এবং একবার যদি কোনো পুকুরে একবার এই কচুরিপানা শুরু হয়ে যায়, জন্ম শুরু হয়ে যায়, সে গোটা পুকুরকে ছেড়ে ফেলবে, অন্যান্য উদ্ভিদগুলো সব মারা যাবে। অন্যান্য জলজ উদ্ভিদ তারা কিন্তু তাদের জায়গা দখল করে নেয় কচুরিপানা। তাই সেক্ষেত্রে কচুরিপানাকে সাধারণত খারাপ চোখে দেখা হয়, কিন্তু এর একটা ভালো গুণ খুঁজে পাওয়া গেছে। কীরকম না, এ ভারী ধাতু যেগুলো বিষাক্ত ভারী ধাতু তাদেরকে কিন্তু শোষণ করতে পারে, এবং সেই জন্য বিভিন্ন কলকারখানায় যেখানে তাদের বিষাক্ত বা দূষিত জলগুলোকে জমা করা হচ্ছে, সেখানে কিন্তু এরকম কচুরিপানা চাষ করা হচ্ছে। কচুরিপানা তার মূলের মাধ্যমে জলে থাকা ওই বিষাক্ত ভারী ধাতুগুলোকে শোষণ করে এবং তারপর সেগুলোকে পরিশুদ্ধ করে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, মানে তখন সেটা আর বিষাক্ত থাকে না। তা এভাবে কচুরিপানা আমাদের একটা ফাইটোরিমেডিয়েশনে সাহায্য করে। এবং বলা হচ্ছে বিভিন্ন রকম ম্যাংগ্রোভ উদ্ভিদ যেগুলো সমুদ্রের ধারে লবণাক্ত মানে জলে জন্মায় আর কি, মাটিতে জন্মায়, তা সেই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু এরকম ফাইটোরিমেডিয়েশনের কাজ কিন্তু করে থাকে। আর একটি গুরুত্বপূর্ণ গাছ, দেখো কচুরিপানাকেও আমরা সাধারণত খারাপ চোখেই দেখা হয় আমাদের এলাকাতে, যেহেতু ও ইউটোফিকেশনের একটা ব্যাপারে কিন্তু কাজ করে। একই রকমভাবে ইউক্যালিপটাস, অনেকে আমরা জানি যে ইউক্যালিপটাস গাছ লাগানোটাও একটা খারাপ কাজ, কারণ এটা বলা হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে আনার পরে এই গাছগুলো তো ভারতে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, তা এখানে আনার পরে নাকি ভৌম জলস্তর অনেক কমে যাচ্ছে। যেখানে এই গাছ লাগানো হবে সেখানে ভৌম জলস্তর অনেক কমে যাবে, মানে ও মাটি থেকে প্রচুর পরিমাণে জল শোষণ করতে পারে। তা সেই জন্য ইউক্যালিপটাস গাছ লাগানো অনেক জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যেখানে সাধারণত ভ্যাট বা জঞ্জাল বা আবর্জনা জমা করা হচ্ছে, সেখানে অনেকে কিন্তু ইউক্যালিপটাস গাছ লাগাতে বলছেন। বিজ্ঞানীরা কেন বলছেন? ইউক্যালিপটাস গাছ কী করে না, সে প্রচুর পরিমাণে যখন জল শোষণ করে তখন জলের মধ্যে থাকা বিষাক্ত জিনিসগুলোকে কিন্তু শোষণ করে নেয়, তারপর বাতাসে কিন্তু সে একবারে মানে শুদ্ধ যে জলীয় বাষ্প সেটাকে ছেড়ে দিচ্ছে। তাই বিষাক্ত জলকে শোধন করার কাজটা ইউক্যালিপটাস কিন্তু খুব ভালো করতে পারে। তাহলে বিজ্ঞানের ওই যে আমরা পড়েছিলাম না, বিজ্ঞানের আশীর্বাদ আর বিজ্ঞানের অভিশাপ, অর্থাৎ বিজ্ঞান কোনো একটা জিনিস যেটা সাধারণত মানুষের কাছে অভিশাপ হিসেবে রয়েছে, সে কিন্তু তার সুন্দর জ্ঞানের মাধ্যমে তাকে আবার আশীর্বাদ হিসেবে কিন্তু মানুষের কাছে নিয়ে আসতে পারে। তাই ইউক্যালিপটাসের একটা ভালো গুণ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। কচুরিপানারও কিছু ভালো গুণ এখান থেকে জানা যাচ্ছে। সব কিন্তু বিজ্ঞানের দান বলেই আমরা মেনে নিতে হবে আমাদেরকে। তাই যাই হোক, এরপর আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এগুলো একটু জেনে নিলেই চলবে। এখান থেকে আশা করি প্রশ্ন আসতে পারে। তো দেখো, রোমান সাম্রাজ্যও কিন্তু আজ থেকে 2600 বছর আগেও কিন্তু বায়োরিমেডিয়েশনের মাধ্যমে তারা বর্জ্য ব্যবস্থাপনা করতো, অর্থাৎ বর্জ্য পদার্থগুলোকে পরিশোধিত করে ফেলতো, সেই কথাটা কিন্তু জানা গিয়েছে। তা প্রাচীন যুগে তো অনেক কিছু জানা গিয়েছে, তো কিন্তু সেগুলো তো শুধু জেনে রাখলে হবে না, বর্তমানেও তো তার ব্যবহারটা জানতে হবে। তা বর্তমানে মানে আধুনিক যুগে এই বায়োরিমেডিয়েশনের যে পদ্ধতি সেটাকে উদ্ভাবন করেছেন, সেটা আমাদের জেনে রাখা দরকার। 1960-এর দশকে এই বায়োরিমেডিয়েশনের পদ্ধতি আবিষ্কার করেছিলেন জি.এম. রবিনসন, জর্জ এম. রবিনসন। তিনি কিন্তু রবিনসন বানানো একটু ভুলেই গেছে, SON হতো, হ্যাঁ ঠিক আছে বেশ।
তা জেম রবিনসন তিনি কিন্তু এই নতুন করে আধুনিক পদ্ধতিতে কিভাবে বায়োরিমিডিয়েশন কাজ করে সেটা কিন্তু উনি বলেন। এবং 1972 সাল থেকেই কিন্তু আমেরিকার পেনসিলভেনিয়া বলে একটি যে জায়গা রয়েছে, রাজ্য রয়েছে, সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে সাধারণত ওই পেট্রোলিয়ামের যে দূষণ, সেই দূষণ কমানোর জন্যই এই বায়োরিমিডিয়েশনের কিন্তু ব্যবহার শুরু হয়। তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, একটা যে অনেক প্রাচীনকালেও ছিল, 2 নম্বর হচ্ছে আধুনিক এই বায়োরিমিডিয়েশনের পদ্ধতি আবিষ্কার করলেন জিএম রবিনসন, 3 নম্বর 1972 সালে আমেরিকাতে এইটি বাণিজ্যিকভাবে শুরু হলো ব্যবহার। আর বেশ কিছু ব্যাকটেরিয়া আছে, মেরিনোব্যাক্টর, তারপর ওসিয়ানোপাইরেলিস, তারপর সিউডোমোনাস পুটিটা, অ্যালকেনিবোর্যাক্স, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো পেট্রোলিয়াম যদি পায় তাহলে তো তাদের সেদিন পিকনিকের মতন ব্যাপার। এইগুলোই তাদের খুব প্রিয় খাবার, এইগুলো খেলে তাদের বেশ মজাই লাগে। তাই এরা কিন্তু পেট্রোলিয়াম খেয়ে বা পেট্রোলিয়ামকে গ্রহণ করে আর কি সেগুলোকে বাতাসে, আমরা তো বললাম কার্বন ডাইঅক্সাইড সাধারণত জল রূপে আর কি, জলীয় বাষ্প রূপে বাতাসে কিন্তু নির্গত করে দেয়। অর্থাৎ এরা কিন্তু খুব নাম করা কয়েকটি ব্যাকটেরিয়া যারা পেট্রোলিয়ামকে খেয়ে নিতে পারে, এদেরকে অয়েল ইটার ব্যাকটেরিয়াও কিন্তু বলা হয়ে থাকে। আর কিছু খুব গুরুত্বপূর্ণ গাছ রয়েছে, সেই গাছগুলো এরকম ফাইটোরিমিডিয়েশনে সাহায্য করে। আমরা যেমন কচুরিপানার কথা পড়লাম, তারপর যেমন ম্যাংগ্রোভ উদ্ভিদ কিছু পড়লাম, ইউক্যালিপটাস পড়লাম, সেরকম সর্ষে, সূর্যমুখী, আর মানে বিদেশের বা পাহাড়ি অঞ্চলের পপলার, রুইলো, এই সমস্ত গাছগুলো কিন্তু ফাইটোরিমিডিয়েশনে কিন্তু সাহায্য করে। তাহলে এখান থেকে বেশ কিছু তথ্য কিন্তু আমাদের জানা গেল। তাহলে এই গেল আমাদের ছোট্ট একটি ক্লাস বায়োরিমিডিয়েশন সম্পর্কে। আমরা পরবর্তী অন্য কোনো ক্লাসে এনভায়রনমেন্ট রিলেটেড বাকি যে টপিকগুলো রয়েছে, এবং যেগুলো সাধারণত নতুন নতুন কিছু টপিক, সাধারণত বইয়ে যেগুলো সহজ করে পাওয়া যায় না, সেই সমস্ত টপিকগুলোতে আলোচনা করে দেবই। এবং বাকি টপিক যেগুলো রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন পরবর্তী কোনো ক্লাসে।